দর্শক, বাজেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। তৌহিদ। লোপা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজেট নিয়ে প্রত্যেক বছর অনেক বেশি আলোচনা হয় এবং এই আলোচনা যখন হয় তখন সেই আলোচনাতে মানুষের এক ধরনের আগ্রহ থাকে। সবাই এখন তো অনলাইন, এর আগে মানুষ পত্রিকা বা টেলিভিশনে খুব মনোযোগ দিয়ে পড়তে থাকতো যে কোন জিনিসের দাম বাড়লো কমলো, সেটি তো একটি বড় ফ্যাক্টর। কিন্তু আমাদের জীবনযাত্রার সাথে কিন্তু বাজেটের একটি আষ্টে পৃষ্ঠে সম্পর্ক বেঁধে আছে। অর্থাৎ সরকার কী ধরনের টাকা নিচ্ছে, কী ধরনের টাকা ব্যয় করছে, কোথা থেকে টাকা আসছে, জনগণের কাছে শেষ পর্যন্ত করের কতটুকু বোঝা বাড়ছে, এতটুকু বোঝা আসলে জনগণের জন্য খুব জরুরি। আর এখনকার অর্থনৈতিক বাস্তবতায় কিন্তু যেহেতু মূল্যস্ফীতির এক ধরনের চাপ রয়েছে, বিদ্যুৎ আর জ্বালানির দাম মাত্রই সমন্বয় করা হয়েছে, জনগণ কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে যে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় বা মূল্যস্ফীতি যদি বেড়ে যায় তাহলে আসলে তারা কিভাবে ব্যাকআপ প্ল্যানটা সামলাবেন এবং সাজাবেন। সেজন্য বাজেটের তথ্যগুলো আমরা আপনাদেরকে এবং দর্শকদেরকে খুব বিস্তারিত জানিয়ে দিতে চাই, যেন তাদের ভেতরে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। তবে একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই না, সেটা হচ্ছে এবারই প্রথম ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতি ধারণা নিয়ে আসছে সরকার। এবং দেখতে পাচ্ছেন যে এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য 300 কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমিটা আসলে কি? ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে সেই ইকোনমি যেটি বিএনপি তার যখন নির্বাচনী ইশতেহার যখন প্রকাশ হলো জাতীয় নির্বাচনের আগে, তখন থেকে কিন্তু এটির কথা বলে আসছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্তমান অর্থমন্ত্রী, যে একদম সৃষ্টিশীল কাজের সাথে যারা জড়িত, অর্থাৎ সৃষ্টিশীল কাজ বলতে আমি সংস্কৃতি চর্চার কথা বলছি, আমি থিয়েটারের কথা বলছি, আমি আর্টস কালচারের কথা বলছি। এই ধরনের যে আয়োজনগুলো, এই ধরনের যে পেশাগুলো, এই ধরনের পেশাগুলোকে আসলে কখনোই মূলধারার সাথে সম্পৃক্ত করা হয় না। এটিকে মূলধারার সাথে সম্পৃক্ত করার একটি উদ্যোগ নেওয়া হবে এবং সেটিকে সম্পৃক্ত করার জন্য সরকার কিন্তু বেশ উঠে পড়ে রেখেছে। একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরকার এটিকে তদারকি করার জন্য বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি আলাদা কর্তৃপক্ষের যে কার্যক্রম সেটি যেমন শুরু করবে, একই সাথে পূর্বাঞ্চলে 100 একরের একটি ক্রিয়েটিভ হাব তৈরি হবে এবং সেই হাবে কিন্তু আসলে এই পুরো কার্যক্রমটি সমন্বয় করা হবে। এটি একটি দিক। যেহেতু আমি বলছিলাম যে এই ধরনের পেশাকে কখনোই আসলে মূলধারার কাজের সাথে যুক্ত করা হয় না, এবার সেটিকে করা হবে। কারণ সরকার মনে করছে যে তরুণদেরকে আসলে যে কোনো ধরনের কাজে ব্যস্ত থাকাচ্ছে, তাদেরকে আসলে এই ধরনের সৃষ্টিশীল কাজে যুক্ত রাখা খুবই জরুরি এবং সে কারণেই আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে এই ধরনের নানা আর্টস অ্যান্ড কালচার রিলেটেড কাজে যুক্ত করা হবে এবং সেটি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক বা বড় শহর কেন্দ্রিক ভিত্তিক হবে তাও কিন্তু না। প্রতিটি জেলা এবং উপজেলায় এই ধরনের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার এক ধরনের উদ্যোগ রয়েছে। সবশেষ যেটি হচ্ছে ক্রিয়েটিভ ইন বাংলাদেশ নামে নতুন একটি ব্র্যান্ড করার প্রস্তাব বাজেটে আসতে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল যে ধরনের যে প্রোডাকশনগুলো, সেগুলোকে তৈরি করে আসলে বিভিন্ন যে অ্যামাজন, নেটফ্লিক্স বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, ওটিটিগুলো আছে, সেখানে তাদেরকে সেগুলো প্রচারের সুযোগ দেওয়া হবে। সেই ব্যবস্থাটি সরকার নিবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরে যেটি গুরুত্ব পাচ্ছে এবারের বাজেটে, অনেক দিন পর আসলে অবকাঠামো থেকে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। শিক্ষার কথা যদি বলি, শিক্ষা নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে যে শিক্ষা খাতে আসলে অবকাঠামো থেকে আসলে যে মানব সম্পদে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই গুরুত্ব দিতে গিয়ে কিন্তু সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। একটি কথা সহকর্মী রিমন রহমান কিছুক্ষণ আগে বলছিলেন যে স্টুডেন্টদের জন্য মিড ডে মিল চালু করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মিড ডে মিলে যেই ধরনের অনিয়মগুলো আছে সেটা যমুনা টেলিভিশন এরই মাঝে কিছুদিন আগে আপনাদেরকে একটি প্রতিবেদনও দেখিয়েছে যে বর্তমান অবস্থা কি, সেখান থেকে উতরে যাওয়ার একটি উদ্যোগ নিঃসন্দেহে থাকবে। এর পাশাপাশি শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে যেহেতু অনেক ধরনের আন্দোলন এবং আলোচনা হয়, তাদের পেনশন ও কল্যাণে আলাদা বরাদ্দ থাকছে। শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাতে ভারসাম্য আসছে, অর্থাৎ সেটি কি, যে পরিমাণ শিক্ষার্থী আছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকে, সেজন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার একটি উদ্যোগ আসবে এবং লার্নিং উইথ হ্যাপিনেস মানে হচ্ছে এক ধরনের কি বলবো ইতিবাচক যে শিক্ষাগুলো, সেগুলোকে শিশুদেরকে একটি আলাদা কারিকুলামের আওতায় দেওয়ার এক ধরনের উদ্যোগ রয়েছে, সেটি বাজেটে থাকবে। স্বাস্থ্য নিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা। কেন বলছি? স্বাস্থ্য খাতে বরাদ্দ রেকর্ড হচ্ছে এবং সেই রেকর্ড এই কারণে হচ্ছে কারণ বরাদ্দ 12,000 কোটি টাকা বেড়েছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু জটিল রোগের অনেক ক্ষেত্রে প্রবণতা বেড়েছে, আমি সেই জটিল রোগ বলতে আমি ক্যান্সার, কিডনি রোগ বা হৃদরোগের কথা বলছি, সেগুলোর যে চিকিৎসা সেবা সেটাতে কর ছাড় দেওয়ার একটি আলোচনা এই মুহূর্তে চলছে এবং বিশেষ করে এই ধরনের যে রোগগুলো সেগুলোর জন্য কিন্তু আমরা দেখি যে সরকার বিভিন্ন সময় নানা ধরনের অর্থ সহায়তা দেয়, সেটির পরিধি বাড়ানোরও কিন্তু এক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তৃণমূলের স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়ার জন্য 50 শয্যার যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকে 101 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার উদ্যোগ রয়েছে এবং সেজন্য পর্যাপ্ত নার্স, ডাক্তার এবং মিডওয়াইফ নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। সবশেষ যেটি, জেলা এবং বিভাগে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র চিকিৎসা হলে যে আসলে বড় শহরে চলে আসতে হবে বা পাশের বিভাগীয় বা জেলা শহরে চলে যেতে হবে, এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য সরকার আসলে জেলা এবং বিভাগে স্পেশালাইজড হাসপাতাল তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাজেটে এবার যেহেতু অর্থনীতি কিছুটা চাপে রয়েছে, সরকার সেই চাপটি আগে সামাল দেওয়ার চেষ্টা করছে। অর্থনীতিবিদদের ভিতরে এক ধরনের বিতর্ক রয়েছে যে আসলে এই ধরনের উচ্চাভিলাষী বাজেট আসলে অর্থনীতির এখনকার যে কি বলবো চাপের সময়, সেই সময় নেওয়া উচিত কিনা। কিন্তু অর্থনীতিবিদরা এটাও অনেকে বলছেন যে যেহেতু সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই এবং এটিই স্বাভাবিক, সেজন্য আসলে কিছুটা উচ্চাভিলাষী না হলেই নাই। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এতটুকু তথ্য আপনাদেরকে জানাতে পারছি। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আপনাদেরকে আগামীকাল যেহেতু বাজেট প্রস্তাবের দিন, আমরা আপনাদেরকে সারাদিন একদম যমুনা টেলিভিশনের স্ক্রিন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে আপনারা বাজেটের সব ধরনের খবর আমাদের কাছে সবার আগে পাবেন। সেটি দেখার জন্য আপনাদেরকে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে দিলাম। দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ খবর। লোপা, আবারও ফিরছি আপনার কাছে। পাপন, আপনাকে অনেক ধন্যবাদ। বাজেট সম্পর্কে একেবারে খুঁটিনাটি তথ্য আপনি জানিয়ে দিলেন।